চঞ্চল দিবসের মেঘ স্থির হয়ে গগনবক্ষে বিরাজমান আছে। মুগ্ধ বিকেলের ভ্যাপসা গরমে শহরেও মানুষ অতিষ্ঠ। এবার তেমন শীত পড়েনি। জানুয়ারি শুরু হতে হতেই শীত প্রায় পোটলাপুটলি নিয়ে বিদায় নিয়েছে সন্ন্যাসী বেশে। রাত হলে একটু ঠান্ডা আবহাওয়া থাকলেও সূর্য উঠতে উঠতে তা হারিয়ে যায় কোনো গহীনে। চাঁদনি বসে আছে তার বারান্দার। ভিসার ঝামেলা কিছুটা মিটমাট করে বসেছে। খুব শীঘ্রই তার পাসপোর্ট চলে আসবে। তারপর সে পাড়ি দিবে চিরচেনা মানুষ, চেনা মানুষ, চেনা অবজ্ঞার ভিড় ঠেলে। যেখানে গেলে তার আর কেউ তার মন ভাঙার জন্য থাকবে না, ভালোবেসে ব্যথা দেওয়ার জন্য থাকবে না। এসব ভাবতে ভাবতেই তার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। একটি হাসতে খেলতে থাকা জীবন নষ্ট করার জন্য একটি মানুষের বিশ্বাসঘাতকতাই যথেষ্ট। তুই তো চলে যাবি বিদেশ, শান্তিতে থাকবি। আমি তো তোকে অনেক যন্ত্রণা দিতাম, ভালো থাকবি এবার, তাই না? মায়ের কণ্ঠ পেরোতেই চাঁদনির ধ্যান ভাঙল। তড়িৎ গতিতে পিছন ফিরে চাইল। রোজা সওদাগর কফির মগ হাতে দাঁড়িয়ে আছে বারান্দার দরজায়। পরনে তার বেগুনি রঙের একটি সুতি শাড়ি। পরনে হয়েছে, রংটার ঝলমল করছে না, কিছুটা মেটে হয়ে আছে। স্বর্ণের মোটা চেইন গলায়, কানেও শোভা পাচ্ছে ভারী স্বর্ণ। চালচলনে পুরো রাজকীয় হাবভাব। মায়ের দিকে নির্বিশেষ তাকিয়ে রইল চাঁদনি। রোজা সওদাগর কফির মগ এগিয়ে দিলেন মেয়ের দিকে, কোমল কণ্ঠে বললেন, যাকে ভালোবাসতিস সে কে ছিল? চাঁদনি কফির জন্য হাত দিয়ে এগিয়ে থম মেরে গেল মায়ের প্রশ্নে। হৃৎপিণ্ডের গতি কিঞ্চিত অস্বাভাবিক হলো বোধ হয়। তবুও সামনে নিল নিজেকে। ঝাপসা হয়ে আসা প্রেমিককে চিতির পাতা থেকে সরানোর চেষ্টা করে উত্তর দিল, ছিল কেউ একজন, এখন তো আর নেই। যে নেই তার কথা জেনে লাভ কি আছে আম্মু? লাভ লোকসানের তুই কি বুঝবি? বুঝলে এভাবে নিজের পায়ে কুড়াল মারতিস না। তুই কিভাবে এমন একটা কাজ করলি? একটা ছেলেকে এত বছর ভালোবাসিস, অথচ জানালি না। এখন আবার শুনি ছেলেটার সাথে সম্পর্ক নেই, সেই শোকে বিদেশে চলে যাবি। একটাবার মা বাবার কথা কি তোর ভাবার প্রয়োজন মনে করিসনি? চাঁদনি মাথা নত, ধোয়া ওঠা কফির মগ নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। রোজা সওদাগর আশানুরূপ উত্তর না পেয়ে হতাশার শ্বাস ফেললেন। ক্ষীণ স্বরে যেন গোপন আর্জি পেশ করলেন, বিদেশ যাবার কি দরকার? বয়স তো হয়েছে, বিয়েটা করে নিলেই হয়। চাঁদনি এবার পলক ঝাপটির মায়ের পানে চাইল। অন্তরে তার বসে আছে আশা ক্ষতটায় আবার নতুন করে রক্তক্ষরণ হচ্ছে, কণ্ঠে অসহায়ত্ব। মা, বিয়ে জীবনের সব নয়, বিয়ে ছাড়াও মানুষ বাঁচছে। হ্যাঁ হ্যাঁ, তোর কাছে তো অন্য একটি ছেলে বড়। বাপ মায়ের তো কোনো দাম নেই। একটা আইবুড়ো মেয়ে বাপ মায়ের ঘাড়ে বসে থেকে বাপ মায়ের সুখ খাচ্ছে, বিয়ে করতে তার ভালো লাগে না। সমাজে তো এখন কথা শোনাচ্ছে, ছি ছি, কি করবে? আবার কয়েকদিন আগে কোন অন্ধকার এক ছেলের আবার কয়েকদিন আগে কোন আধারে এক ছেলের সাথে ধরা পড়েছিল। কলঙ্ক কইরা রাখলি আমার গর্ভটা, তোর মতো সন্তানের মুখে আগুন দি। চাঁদনির হাতে থাকা অতি সুন্দর সিরামিকের কফি মগটি বেশ শব্দ করে মাটিতে পড়ে গেল, ভেঙ্গে হলো কয়েক টুকরো। কিছু সেকেন্ড আগেও যে মগটা অতি সৌন্দর্য প্রকাশ করছিল, কিছু সময়ের পরিবর্তে সে এখন সকল সৌন্দর্য হারিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এই ভাঙ্গা কফির মগের সাথে চাঁদনি যেন নিজেকে মনের দারুণ এক মিল পেল। দুটো সুন্দর জিনিসই অন্যের আঘাতে ক্ষত বিক্ষত আজ। অস্পষ্ট স্বরে চাঁদনি চেঁচালো। রোজা সওদাগর ভ্রূক্ষেপহীনভাবে প্রস্থান নিলেন জায়গাটি ছেড়ে। একবার গাঢ় চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করলেনও না যে তার মেয়ের নরম আত্মাটি ভয়ঙ্করভাবে আজ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। চাঁদনি নিজের ডান চোখের কোণ ঘেঁষে আসা চলমল করা অযাচিত অশ্রুটি ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলের সাহায্যে মুছে নিল। ব্যথাতুর দৃষ্টিতে চোখের মণি ঘোরাতেই পাশের বিল্ডিংয়ের বারান্দায় দাঁড়িয়ে থাকা ভীষণ মুগ্ধ করা ছেলেটির তাজ্জব মুখমণ্ডলে তার নজর পড়ল। চাঁদনি থমকে গেল সাথে সাথে। মিন্ময় সব ঘটনায় দেখছে তার আর বুঝতে বাকি রইল না তার। মিন্ময় হতবম্ব হয়ে কণ্ঠে ডাক দিল, ইন্দুবালা। অথচ চাঁদনি কথা বলার মতো সুযোগ দিল না তাকে।
ঝড়ের বেগে চলে গেল বারান্দা ছেড়ে একটি ছেলে, আর তার মুগ্ধ হওয়ার কোনো কারণ অবশিষ্ট নেই। ছেলেটি যে তার জীবন দুর্বিষহ করে দিয়েছে। চিত্রার শরীরে তাপমাত্রা কিছুটা বেড়েছে। সন্ধ্যার আকাশ তখন বিদায় ধ্বনিতে মুখরিত। বাসায় বিদ্যুৎ নেই, কেবল বাসায় বললে ভুল হবে, পুরো এলাকাতেই ইলেকট্রিসিটি নেই। জেনারেটরও আজকাল খুব বিরক্ত করছে। সন্ধ্যাবেলায় বিদ্যুৎ চলে যাওয়ার পুরো মহল্লা জুড়ে যেন ঝুপ করে নির্মল অন্ধকার নেমে এলো। তবে এই নির্মল আধার তেমন অসুন্দর নয়। পাখিদের নিড়ে ফেরা আনন্দ মেশানো আকাশটি অসুন্দর হতেই পারে না। চিত্রা এই অসুন্দর আকাশটি আজ মুগ্ধ চোখে দেখছে না। শরীর মন খারাপ থাকলে পৃথিবীর সকল মুগ্ধতাও কেমন বিরক্তিকর ঠেকে। চিত্রার ভারী পল্লব বিশিষ্ট চোখের পাতাটি বন্ধ, চোখ জুড়ে আবছা আবছা ঘুমু ঘুমু ভাব। তবে মস্তিষ্ক কিঞ্চিত জাগ্রত। আর সেই জাগ্রত মস্তিষ্ক হুট করেই চিত্রার জন্য আনন্দ বার্তা আনলো। প্রেমের অদৃশ্য রথ নিয়ে এলো। তার জাগ্রত কর্ণে গিটারে মিহি সুর পৌঁছালো। বাহার ভাই বহুদিন পর গিটার বাজাচ্ছেন বোধ হয়। চিত্রার পুলকিত মন করা গিটারের সুর বড়ই মোহনীয় ঠেকল। যেই মোহ শুয়ে থাকতে দিল না চিত্রাকে, মেয়েটা ঘোর গৃহস্থের মতন উঠে বসে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এই অন্ধকারে আবৃত পৃথিবীকে প্রেমিকের ছায়া কেমন উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। চিত্রার ধ্যানমগ্ন মস্তিষ্ক পুরাই বাহারের উপর নিবদ্ধ। তার অক্ষিকে জুগলে বোধ হয় বহু বছরের তৃষ্ণা। প্রেমিককে দেখতে চাওয়ার তৃষ্ণা বোধ হয় পৃথিবীর সকল তৃষ্ণাকে হার মানায়। বাহারের আধার শরীরটা চিত্রাদের বারান্দার দিকেই ঘুরে দাঁড়ানো। মানুষটা এখনও কখনোই দাঁড়ায় না, তবে আজকে কেন? চিত্রা উত্তরবিহীন প্রশ্নে কতক্ষণ উত্তরে আসে আহাজারি করে নেতিয়ে গেল। কানে ভেসে এলো মুগ্ধ করা কণ্ঠের খানিক অংশ। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া, দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া। গিটার বাজছে। চিত্রা যেন গানের সুরে লুকায়িত প্রেমিকের আবদারখানি বেশ ভালো করে উপলব্ধি করতে পারল। বাহার ভাইয়ের চোখ দুটি আজ হাসছে। আধারে ঠিক ঠাহর করতে পারল না সে। তবেই অসুস্থ শরীর নিয়েও ছুটে গেল রুমে। সকলে তখন চেরিকে কাঁদতে দেখল। তখনই সে প্রতিজ্ঞা করছিল ওই বাড়ির মানুষদের সাথে আর কথা বলবে না। বিকেল হতে সেই প্রতিজ্ঞার জোর কমে এলো, আর এখন যেন তার নিঃশেষ প্রায়। চিত্রাদের সকল রুমের সৌর বিদ্যুৎ এর ব্যবস্থা থাকা সত্ত্বেও আজ সেই ব্যবস্থা কাজে লাগানো হয়নি। চিত্রার দাদির আদেশে সকল আলো বন্ধ, জ্বালানো হয়েছে হারিকেন। বৃদ্ধার নাকি আধারে লণ্ঠনের আলো পছন্দ। তার ভাষ্যমতে অন্ধকার নবযৌবন পায় লন্ডনের সেই হলুদ আলোয়। সওদাগর বাড়ির মহিলারা তাই রান্নাঘরে ব্যস্ত। ড্রয়িং রুমে কেবল নিস্তব্ধতার সমাবেশ। চিত্রা সেই নিস্তব্ধতার সুযোগ পেতেই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেল। অসুস্থ শরীর বাঙ্গা হাত নিয়েই ধুমধাম করে নেমে গেল সিঁড়ি বেয়ে। লুকিয়ে মেইন গেট পেরুতেই চিত্রা বুঝল তার উপলব্ধির ভুল নয়। প্রেমিকের গান যে কেবল গানই ছিল না, তা প্রমাণ পেল বাহারের শীতল উপস্থিতিতে। চিত্রার কথা বলার জন্য ওষ্ঠখানিক ফাঁক করতেই বাহারের মেঘবন্দ্র কণ্ঠ ভেসে এলো। হুশ, কথা বলো না রঙ্গনা। এই সুন্দর আধারে প্রেমের নীরব আলিঙ্গন কেবল অনুভব করে হাঁটো। পারবে হাঁটতে? বাহারের প্রশ্নে উত্তরে চিত্রা শব্দব্যয়বিহীন উত্তর দিল কেবল মাথা দুলিয়ে। চোখে ভর করছে তার অভিমানী অশ্রু। দু কদম এগুতেই চিত্রা নিজের হাতে উষ্ণ একটি হাতের নীরব উপস্থিতি পেল। এই ছোঁয়ায় বিস্মিত হতবম্ব সে। বাহার ভাই নিচ থেকে তাকে ছুঁয়ে দিচ্ছে। কিভাবে সম্ভব? এবারও চিত্রার বিস্ময়ের কারণে কখনো সঠিক বিশ্লেষণ পেল না। কেবল তার ডাগর ডাগর নয়ন যুগল নির্বিশেষ বিস্ময় ভঙ্গিয়েই রইল। প্রায় 5 মিনিটের পথ হাঁটতেই বাহারের গমগমে স্বর ভেসে এলো। মামা যাবেন? চিত্রা চোখ তুলে তাকালো। হাঁটতে হাঁটতে তার এলাকা পেরিয়ে চলে এসেছে। কেউ দেখে ফেলেনি তো? ভাবনার মাঝেই চিত্রার হাতে নরম টান পড়ল। সে চোখ তুলে চাইতেই চোখাচোখি হলো প্রিয় পুরুষের চোখ জোড়ার সাথে। শরীরে বেয়ে বিদ্যুতের গতিতে ছড়িয়ে গেল প্রেমের নতুন বীজের অস্তিত্ব। নতুন করে গাঢ় হলো যেন সেই প্রেম। স্টেডিয়ামের আলোয় রিক্সা চলছে গন্তব্যহীন।
বাহার ভাইয়ের এত নিকট থেকেই বোধ হয় চিত্রার গন্তব্যবিহীন ভ্রমর। গলার যেন আটকে আছে অবলিষ্ট শব্দগুলো। প্রগাঢ় নীরবতা কেটে গেছে আধ ঘন্টা বোধ হয়। চঞ্চল চিত্রার চঞ্চলতার নামটা গুণেনি। কথা বলবে না রঙ্গনা? প্রেমের চেয়েও কি রোষা বেশ গাঢ় হয়? বাহারে আর্দ্র কণ্ঠের প্রশ্নে রঙ্গনা ধ্যানচ্যুত হলো। সে খানিক গোংরানি শব্দ করল। বাহার হেসে উঠল উচ্চ শব্দে। গা দুলিয়ে হাঁটছে লোকটা। নীরবতা রাস্তায় ঝংকার তুলছে সে হাসি। কবি এবং কবিতার বলে নারী হাসির চেয়ে সুন্দর কিছু নাকি নেই, অথচ তারা যদি এবার প্রেমিকের হাসি দেখত তাহলে তাদের এই ভ্রান্ত ধারণা মুহূর্তেই মিশে যেত। চিত্রার ভ্রু কুঞ্চিত হলো। লোকটা কি অকারণে হাসছে আজ? এর আগে কখনো তো সে এমন আড়ম্বরভাবে হাসেনি। চিত্রা শুধালো, এভাবে হাসছেন কেন? কান্না করার কোনো কারণ নেই বলে। বাহারের তৎক্ষণাৎ উত্তরে খানিক হোঁচট খেল সে। চিত্রার হতবম্ব চোখ মুখ যেন প্রেমিকের বড় আনন্দ হলো। তাই তো সে মিহি স্বরে বলল, আমার হাসি কি বেশি অসুন্দর? বাহারের প্রশ্নে চিত্রা ডানে বামে মাথা নাড়ল, নিভু নিভু কণ্ঠে বলল, একটু বেশি সুন্দর। তাহলে আমার সেই হাসি কেন কেড়ে নিচ্ছ রঙ্গনা? বাহারের শীতল তব তীক্ষ্ণ প্রশ্নের চিত্রার মুখ ভার হলো। সে কষ্ট দিচ্ছে বাহারকে। সে অথচ লোকটা দেওয়া কষ্টে মেয়েটা প্রতিনিয়ত পুড়ছে। রাগে দুঃখে মেয়েটা তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিল বাহারের দিক থেকে। বাহার তা দেখে সরিয়ে এলিয়ে আইসি ভঙ্গিতে রিকশায় হেলান দিয়ে বসলো। ঘোরগ্রস্ত কণ্ঠে বলল,